অ্যাংলোস্ফিয়ারের পক্ষ থেকে আজকের আয়োজন ক্লস এবং ফ্রেজ। আমাদের মাঝে যারা এখনো ক্লস এবং ফ্রেজ নিয়ে সমস্যার মুখোমুখি হই, আজকের আলোচনাটি আশা করি কাজে লাগবে। তো ক্লস এবং ফ্রেজ সম্বন্ধে ডিটেলস জানার আগে আমাদের সংজ্ঞাগুলি একটু নিরূপণ করা দরকার। ফ্রেজ বলতে আমরা বুঝি শব্দগুচ্ছ, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ববিহীন কোনো শব্দগুচ্ছ যখন বাক্যের মধ্যে বসে বিশেষ কোনো পার্টস অফ স্পিচের কাজ করে, তখনই তাকে আমরা ফ্রেজ বলে থাকি। অপরপক্ষে ক্লজ, দ্যাট ইজ বাক্যাংশ, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব সম্বলিত শব্দগুচ্ছ যখন কোনো বাক্যের অংশরূপে বসে, তখনই তাকে আমরা ক্লজ বলি। এখানে মজার বিষয় হলো, ক্লজ অথবা ফ্রেজ দুটিই কিন্তু পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। ক্লজকে মূলত আমরা বাক্যের অংশ হিসেবেই চিনি, কিন্তু ফ্রেজ ডিরেক্টলি পার্টস অফ স্পিচের। এখানে লক্ষণীয় বিষয় হলো, ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। তাহলে পরিশেষে আমরা জানলাম ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব সম্বলিত শব্দগুচ্ছ, অপরপক্ষে ফ্রেজ সাবজেক্ট ভার্ব বিহীন শব্দগুচ্ছ। এখন আমরা এই সেন্টেন্সগুলি পর্যালোচনা করি এবং এখান থেকে ক্লজ এবং ফ্রেজ বুঝে নেওয়ার চেষ্টা করি। We can get fresh air when it is morning. We can get fresh air. আমরা সতেজ বায়ু পেতে পারি when it is morning, যখন এটা সকাল। আবার we can get fresh air in the morning. আমরা সকালে সতেজ বায়ু পেতে পারি। দুটি সেন্টেন্সেরই অর্থ কিন্তু একই, কিন্তু গঠনগত দিক দিয়ে একটু ভিন্ন রয়েছে। যেমন we can get fresh air when it is raining, এখানে কিন্তু দুইটি বাক্য রয়েছে। we can get fresh air একটি, it is morning একটি। তাহলে এই দুটি সেন্টেন্সকে when যুক্ত করেছে, দ্যাট ইজ এখানে দুইটি বাক্যের অংশ রয়েছে, দুটি বাক্য রয়েছে, তাই এই দুটিকে আমরা বলবো ক্লজ। এই দুটি হলো ক্লজ, একটি প্রিন্সিপাল ক্লজ, অপরটি সাবঅর্ডিনেট ক্লজ। তো ক্লজ নিয়ে পরে আরেকটি ক্লাস আজকে নেব। মূলত আজকের বিষয়টি আমরা ফ্রেজ নিয়ে জানতে চলেছি। তাহলে এটিকেও বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটি হলো প্রিন্সিপাল ক্লজ, কারণ দুটি বাক্যের অংশ। আমরা যদি when it is morning বাদ দেই, তাও আমরা একটা সেন্টেন্সের পূর্ণার্থ করতে পারবো। we can get fresh air, আমরা সতেজ বায়ু পেতে পারি। শুধু যদি বলি when it is morning, যখন ইহা সকাল, এইটুকু বলে আমরা মনে ভাব প্রকাশ করতে পারি না, বিধায় এটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। দ্বিতীয় বাক্য লক্ষ্য করি, we can get fresh air in the morning, আমরা সকালে সতেজ বায়ু পেতে পারি। কখন? সকালে। এখানে ইন দ্য মর্নিং এবং when it is morning একই অর্থবোধক। পার্থক্য হলো, when it is morning এখানে it সাবজেক্ট is ভার্ব রয়েছে, অপরপক্ষে ইন দ্য মর্নিং কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই, অথচ দুটিই কিন্তু একই অর্থ প্রকাশ করছে। তাহলে এখানেও কতগুলো ওয়ার্ডসের সমষ্টি, এখানেও কতগুলো ওয়ার্ডসের সমষ্টি। এটাও শব্দগুচ্ছ, এটাও শব্দগুচ্ছ, এটাও বাক্যের অংশ, এটাও বাক্যের অংশ। পার্থক্য হলো, এটি পূর্ণ একটি সেন্টেন্স, আর এখানে সাবজেক্ট এবং ভার্ববিহীন কতগুলো শব্দের সমষ্টি, কিন্তু অর্থ আমরা একইভাবে প্রকাশ করতে পারছি। তাহলে এটাকে বলবো আমরা ইন দ্য মর্নিং, এটাকে বলবো আমরা ফ্রেজ, কারণ এখানে সাবজেক্ট এবং ভার্ব নেই। অপরপক্ষে when it is raining এখানে সাবজেক্ট এবং ভার্ব থাকার কারণে এটাকে বলবো আমরা ক্লজ। তাহলে ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যগুলো আমরা বুঝতে পারলাম। সাবজেক্ট ভার্ব বিহীন শব্দগুচ্ছকে বলবো ফ্রেজ, এবং সাবজেক্ট ভার্ব সম্বলিত শব্দগুচ্ছকে বলবো ক্লজ। এখন প্রশ্ন হলো, আমরা ক্লজ জানলাম, ফ্রেজ জানলাম, দুইটাই পার্টস অফ স্পিচ হিসেবে বসে। ক্লজ মূলত তিনটি পার্টস অফ স্পিচ পাবো আমরা। সাবঅর্ডিনেট ক্লজকে ভাঙলে তিনটি পাবো আমরা: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু ফ্রেজের ক্ষেত্রে ভিন্ন। ফ্রেজেই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অংশ, অর্থাৎ এক একটি ফ্রেজ অর্থাৎ শব্দগুচ্ছ এক একটি পার্টস অফ স্পিচের কাজ করে। এখন যদি বলা হয় উই গেট ফ্রেশ এয়ার ইন দ্য মর্নিং, এখানে ইন দ্য মর্নিং কোন ফ্রেজ? আটটা যে পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টি পার্টস অফ স্পিচের মধ্যে কোন পার্টস অফ স্পিচে পড়েছে? আমরা এখানে যে ভুলটা করে বসি, আমরা দেখি যে উই ক্যান গেট ফ্রেশ এয়ার সাবজেক্ট ভার্ব, এটা অবজেক্ট, ফ্রেশটা অ্যাডজেক্টিভ, তারপর নাউন অবজেক্ট, বাকি যে অংশটুকু রয়েছে এটা ফ্রেশ।
যেহেতু এটা ইন নামক একটি প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, তাই এটাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ বলে মনে করি। কিন্তু এটা কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ নয়। কেন নয়? যদি এখানে ইন রয়েছে, তবুও সমস্ত ফ্রেজটি একটি কিন্তু অন্য অর্থ প্রকাশ করছে, অর্থাৎ প্রিপজিশনের মতো কাজ করছে না। যেমন উই গেট ফ্রেশ এয়ার, আমরা সতেজ বায়ু পাই ইন দ্য মর্নিং, সকালে। আমরা প্রশ্ন করি কখন সতেজ বায়ু পাই, উত্তর আসবে ইন দ্য মর্নিং। তাহলে ইন দ্য মর্নিং এই ফ্রেজটি একটি সময় নির্দেশ করছে। কখন পাই? সকালে পাই। তাহলে সময় নির্দেশক যেগুলি ওয়ার্ডস, সেগুলিকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব। তাহলে যদিও এখানে ইন প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, তারপরও এই ফ্রেজটিকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ না বলে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটা অ্যাডভার্বিয়াল অফ টাইম, সময় নির্দেশবাচক অ্যাডভার্ব। তাহলে আমরা যা দেখি তা ভুল দেখি। মূলত প্রত্যেকটি ফ্রেজেই তার অবস্থান অনুযায়ী সেটাকে আমাদের চিহ্নিত করতে হবে, চেহারা দেখে নয়। এখানে ইন চেহারা দেখে আমরা প্রিপজিশন বলতে পারলাম না, প্রিপজিশনাল ফ্রেজ বলতে পারলাম না। এটা বললাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ সমস্ত শব্দগুচ্ছ একটা সময়কে নির্দেশ করছে। তদ্রূপভাবে অ্যাংলোস্ফিয়ার টিচেস ইংলিশ ইন দ্য ইজি ওয়ে। অ্যাংলোস্ফিয়ার সবচেয়ে সহজ উপায়ে ইংরেজি শেখায়। অ্যাংলোস্ফিয়ার সাবজেক্ট টিচেস ভার্ব ইংলিশ ইন দ্য ইজি ওয়ে, এটি একটি ফ্রেজ। এখন এই ফ্রেজটি কোন ফ্রেজ আমাদের? এখানেও কিন্তু ঠিক ইন দ্য মর্নিং এর মতো ইন দ্য ইজি ওয়ে রয়েছে, ইন রয়েছে। যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটাকেও আমরা প্রিপোজিশন বলে মনে করে এখানেই বড় ভুলটা করে বসি। এটাও কিন্তু আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ নয়, এটাও কিন্তু আমাদের হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেমন করে? যদি বলা হয় অ্যাংলোস্ফিয়ার টিচার্স ইংলিশ ইন দ্য ইজি ওয়ে, অ্যাংলোস্ফিয়ার সহজ উপায়ে ইংরেজি শেখায়। অ্যাংলোস্ফিয়ার কিভাবে ইংরেজি শেখায়? কিভাবে মানে হাউ, হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পেয়ে যাই, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। কিভাবে শেখায়? সহজ উপায়ে। কাজেও এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। তারপরেও যদি আমাদের এখানে প্রশ্ন থেকে থাকে, তাহলে কিন্তু আমরা অন্যভাবে আরেকটু বোঝার চেষ্টা করতে পারি। বলতে পারি অ্যাংলোস্ফিয়ার টিচার্স ইংলিশ ইজিলি। এখানে যদি ইজিলি বলি তাহলে তো সমস্যা নেই, অর্থ একই। অ্যাংলোস্ফিয়ার টিচেস ইংলিশ ইজিলি, অ্যাংলোস্ফিয়ার টিচেস ইংলিশ ইন দ্য ইজি ওয়ে, অর্থাৎ অ্যাংলোস্ফিয়ার খুব সহজ উপায়ে ইংরেজি শেখায়। ইজিলিটা এল ওয়াই যুক্ত হয়ে, অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়। ইজিলি যেহেতু নিঃসন্দেহে একটি অ্যাডভার্ব, তাহলে এর পরিবর্তে যে সকল ওয়ার্ডস বসবে সেগুলি অ্যাডভার্বের কাজ করবে। তাহলে ইজিলি এর পরিবর্তে এই ইজিলি ওয়ার্ডটিকে ভেঙে আমরা ইন দ্য ইজি ওয়ে বলতে পারি। তাই ইজিলি অ্যাডভার্ব, ইন দ্য ইজি ওয়ে এটাও অ্যাডভার্ব। তাহলে এটা হলো আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট, টু টেল আ লাই ইজ আ সিন। টু টেল আ লাই ইজ আ সিন, মিথ্যা বলা পাপ। টু টেল আ লাই, এখানে ইজ ভার্ব আর সিন একটি পাপ গেল, কিন্তু এখানে ফ্রেজ হিসেবে আছে টু টেল আ লাই। টু টেল আ লাই, এখানে 1 2 3 4 চারটি ওয়ার্ডস এর সমষ্টি একটি ফ্রেজ তৈরি করেছে। এই ফ্রেজটি কোন ফ্রেজ? কোন পার্টস অফ স্পিচ? মূলত এই ফ্রেজটিকে আমরা বলবো নাউন, নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? আমরা জানি নাউনের অবস্থান সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে, প্রিপোজিশনের পরে, অ্যাডজেক্টিভের পরে। এইসব জায়গায় যদি নাউনের অবস্থান হয়, তাহলে এই সকল জায়গায় যদি কোনো শব্দগুচ্ছ বসে, তাহলে সেই শব্দগুচ্ছকেও আমরা নাউন ফ্রেজ বলবো। তাহলে টু টেল আ লাই, এই পুরো ফ্রেজটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসার কারণে এটা সাবজেক্টের কাজ করেছে। তাই সাবজেক্ট হওয়ার কারণে এটাকে নাউন হিসেবে ব্যবহৃত হয়, এবং সাবজেক্ট হিসেবে নাউন হতে পারে, তাই এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। কিন্তু কেমন করে? টু টেল তো একটি ভার্ব, টেল তো একটি ভার্ব, এই ভার্বটা কেমন করে নাউন হয়? যখন কোনো ভার্ব নাউনে কাজ করবে, সেটা জিরান্ট হয়ে হোক, ইনফিনিটিভ হয়ে হোক, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের জিরান্ট ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, যেই ফর্মটাই বসুক না কেন, সেটা যদি সাবজেক্ট হিসাবে অর্থাৎ নাউনের কাজ করে, তখন তাকে বলবো আমরা ভার্বাল নাউন। কাজে এটি ভার্ব হওয়া সত্ত্বেও এটিকে বলবো ভার্বাল নাউন। Next, and 10-year-old boy was seen playing in the field. And 10-year-old boy, একজন 10 বছর বয়স্ক বালক, was seen, দেখা গিয়েছিল, playing, খেলতে, in the field, মাঠে। এই সেন্টেন্সে ফ্রেজ হিসেবে আমরা পাবো and 10-year-old boy in the field। এখানে দুটি ফ্রেজ পাচ্ছি আমরা।
অ্যান্ড 10-year-old বয়, এটি কোন ফ্রেজ হলো? ঠিক সংজ্ঞা মোতাবেক, নিয়ম মোতাবেক এটিও কিন্তু ওয়াজ ভার্বের পূর্বে ব্যবহার করা হয়েছে। যেহেতু ওয়াজ ভার্বের পূর্বে ব্যবহার করা হয়েছে, দ্যাট ইজ সাবজেক্ট, আর সাবজেক্ট মানেই নাউন, বিধায় এই ফ্রেজটিকেও আমরা নাউন ফ্রেজ বলবো। নাউন ফ্রেজ, কারণ পুরোটাই একটি নাউনের কাজ করেছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় অ্যান্ড 10-year-old, অ্যান্ড 10-year-old, এটুকুকে আমরা কোন ফ্রেজ বলবো, কোন পার্টস অফ স্পিচ বলবো? যখন শুধুমাত্র অ্যান্ড 10-year-old এই ফ্রেজটি বয়ের পূর্বে বসে বয়টাকে বিশেষায়িত করেছে, তাই এই ফ্রেজটিকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমরা তো জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে বয়টা যদি নাউন হয়ে যায়, তাহলে এর পূর্বে যে ওয়ার্ডটি বসবে তা অবশ্যই অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে কয়েকটি ওয়ার্ড মিলে একটি একই নাউনকে বিশেষায়িত করছে, তাই এটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট, দ্য বুক উইথ রেড কালার ইজ মাইন। লাল রঙের বইটি আমার। এখানেও কিন্তু দ্য বুক উইথ রেড কালার ইজ মাইন। এখানে লাল রঙের বইটি, এখানে হেডওয়ার্ড হচ্ছে বইটি, এটি হেডওয়ার্ড। তাহলে উইথ রেড কালার, এটি কোন ফ্রেজ? ঠিক আগেরটার মতো আমরা ভুল করে বসি। উইথ যেহেতু প্রিপোজিশন, কাজে এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলে থাকি। কিন্তু না, এটি প্রিপোজিশনাল ফ্রেজ নয়, এটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? উইথ রেড কালার এই শব্দগুচ্ছ বুকটাকে বিশেষায়িত করছে। কোন বইটি? লাল রঙের বইটি। যেহেতু লাল রঙটি বইটিকে বিশেষায়িত করছে, কাজে এটিকে অ্যাডজেক্টিভ বলবো। আর যেহেতু এগুলি একটি শব্দগুচ্ছ, কাজে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। নেক্সট, হি র্যান ইনটু ডেপথ উইদিন আ ইয়ার। সে এক বছরের মধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়ল। হিজ সাবজেক্ট র্যান ইনটু ডেপথ, এটি একটি ফ্রেজ, ইডিওমেটিক ফ্রেজ আমরা জানি। উইদিন আ ইয়ার, এটি প্রিপোজিশন, আর ইয়ার এটি নাউন, এটা আমরা জানি। তাহলে র্যান ইনটু ডেপথ এটা কোন পার্টস অফ স্পিচ? এই ফ্রেজটি কোন পার্টস অফ স্পিচ? সাবজেক্টের পরেই ভার্ব বসে। এখানে সাবজেক্ট যদি হি হয়ে থাকে, তাহলে এরপরে যা বসবে তাই ভার্ব, অতএব এটাকে ভার্ব বলবো। অতএব এটাকে আমরা, যেহেতু শব্দগুচ্ছ, কাজে এটাকে আমরা ভার্ব ফ্রেজ বলবো। র্যান ইনটু ডেপথ, ঋণগ্রস্ত হওয়া, এটা এমনিতেই ভার্বের কাজ করছে। এরকম আরো কতগুলো ভার্ব রয়েছে, অর্থাৎ আমরা ফ্রেজাল যে ভার্বগুলি রয়েছে, গ্রুপ ভার্বগুলি রয়েছে, এগুলো মূলত ভার্ব ফ্রেজ। যেমন লুক ডাউন আপন, লং ফর, হ্যাঙ্কার আফটার। একাধিক ওয়ার্ডস মিলে একটি অর্থ প্রকাশ করার কারণে এগুলোকে আমরা ফ্রেজ বলবো। যেহেতু ভার্বের কাজ করছে, কাজে এগুলোকে আমরা ভার্ব ফ্রেজ বলবো। হি প্রসপার্ড ইন লাইফ বিকজ অফ হার্ড ওয়ার্ক। হি প্রসপার্ড ইন লাইফ বিকজ অফ হার্ড ওয়ার্ক। কঠোর পরিশ্রম করার কারণে সে জীবনে উন্নতি করেছিল। এই সেন্টেন্সে হি সাবজেক্ট প্রসপার্ডটা ভার্ব, ইন লাইফ লেফট নাউন, ইন দ্য প্রিপোজিশন, বিকজ অফ হার্ড ওয়ার্ক। এখানে বিকজ অফ কোন ফ্রেজ? মূলত হার্ড ওয়ার্কটাকে আমরা নাউন জানি, এবং একটি বাক্যের মধ্যে নাউনকে যুক্ত করতে পারে একমাত্র প্রিপোজিশন। বিকজকে যদিও আমরা কনজাংশন জানি, কিন্তু যখন বিকজ অফ বসবে তখন কিন্তু আর কনজাংশন থাকে না। বিকজের পরে পূর্ণ একটি ক্লজ বসবে, সাবজেক্ট ভার্ব সহ, কিন্তু বিকজ অফের পরে নাউন বা জিরান বসবে। তাহলে এখানে বিকজ অফ যেহেতু নাউনটাকে যুক্ত করেছে, কাজেই এটাকে বলবো আমরা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল। শি ইজ ট্যালেন্টেড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। শি ইজ ট্যালেন্টেড, সে প্রতিভাবান, অ্যাজ ওয়েল অ্যাজ এবং ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা অর্থ এবং, এবং এর জন্য নিতে পারি আমরা অ্যান্ড। অর্থাৎ ট্যালেন্টেড এবং ইন্টেলিজেন্ট এই দুটি অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে অ্যান্ড। যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ এখানে অ্যান্ড এর কাজ করেছে, অ্যান্ড একটি কনজাংশন, বিধায় অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কনজাংশন ফ্রেজ। সো মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, দেখতে একরকম, কিন্তু যুক্তিগতভাবে সেগুলির নামকরণ হয় আরেক রকম। তাই বেসিক্যালি ইংরেজি শিখি, আমাদের পার্সোনালিটিকে ডিগনিফাইড করে তুলি। থ্যাংক ইউ ভেরি মাচ।